হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল স্যারের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর তোমার একটা লাইক আর কমেন্ট রেখে দিও। তাহলে আমি তোমাদেরকে আরও ভিডিও দিতে আমার ভেতরে একটা আগ্রহ কাজ করবে, আর এটাই হয়তো আমাদের কাছে একটু ভালো লাগা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিখ্যাত কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন। এই কবিতাটা নিয়ে অনেক রকম এক একজন এক এক রকমভাবে কবিতাটা আলোচনা করেছেন। আমি যেটা বুঝতে পেরেছি, আসলে কবি তো এটা যে মর্মার্থ সেটা হুবহু লিখে দিয়ে যান না। কবিতা রচনা করার পর সবাই কবিতাটা যেভাবে দেখে বা কবিতা যার কাছে যেরকম সে সেটাকে সেভাবে ব্যক্ত করার চেষ্টা করে। তা আমি যেটুকু বুঝতে পেরেছি কবিতাটা পড়ে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবার প্রথমে একটা বিষয়, সেটা হচ্ছে এই কবিতাটা, এই বনলতা সেন কবিতাটা জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ মহাপৃথিবীর অন্তর্গত। এবার আসা যাক বনলতা সেনকে। কবিতাটা যখন থেকে রচনা হয়েছে দিয়ে আজ পর্যন্ত বলতে গেলে প্রচুরভাবে সমালোচিত হয়েছে, এবং বিভিন্ন সমালোচকেরা বিভিন্নভাবে কিন্তু বনলতা সেনকে সেটাকে ব্যক্ত করেছেন। কেউ বলেছেন তিনি কবির নায়িকা, কেউ বলেছেন হয়তো কবি রাস্তা দিয়ে কখনো যাচ্ছিলেন, হঠাৎ করে, আমাদের রাস্তায় অনেকে হঠাৎ করে দেখে ভালো লেগে যায়, সেরকমই কেউ একজন, কিংবা কবির কল্পনা, যাকে কল্পনা করে মানসিকভাবে কবি তৃপ্তি লাভ করেছেন। আবার অনেকে কবির ভগিনী শোভনার সঙ্গে শোভনাকে বলেছেন উনি বনলতা সেন। আবার কেউ বলেছেন কলকাতাতে একজন শিক্ষিকা ছিলেন, যার পরবর্তীকালে বাংলাদেশে বরিশালে বিবাহ হয়, তিনি সেই বনলতা সেন। তো এটা নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে, কিন্তু আমরা কবিতাটাকে পড়ে বোঝার চেষ্টা করব যে আসল বনলতা সেন কে। কবিতাটা পড়লে, বা আমি যেভাবে কবিতাটাকে বুঝতে পেরেছি সেইভাবে আমি আজকে তোমাদের সঙ্গে কবিতাটা বলছি, তাহলে হয়তো তোমরাও এটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করবে। তাহলে এসো কবিতাটা লাইন ধরে পড়ি এবং এটাকে বোঝার চেষ্টা করি। কি বলছেন? এটা কিন্তু কবির রোমান্টিক পর্যায়ের একটি কবিতা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কোনো মানুষের পক্ষে, একটা মানুষের পক্ষে 1000 বছর ধরে পথ হাঁটা কি সম্ভব? কেউ বেঁচে থাকে 1000 বছর? থাকে না। তাহলে 1000 বছর কেন কবি বললেন এখানে? আসলে কবি এখানে কোনো একটা চিরন্তন সত্যের কথা বলতে চাইছেন, যেই সত্য 1000 বছর আগেও ছিল আর আজও আছে। সেটার কথাই কিন্তু কবি এখানে বলছেন। 1000 বছর ধরে, আমিটা যেন একটা কোনো চরিত্র, যে একটা মানুষ, যে 1000 বছর আগেও মানুষ ছিল, আজও মানুষ রয়েছে। হ্যাঁ, তা সেই রকম কিছু বলছেন। কোথায় পথ হাঁটছেন? সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। সিংহল, যার বর্তমান কোনো অস্তিত্ব নেই, বর্তমানে যার নাম হচ্ছে, যেই নামটার অস্তিত্ব নেই, জায়গাটার অস্তিত্ব আছে, যেটা হলো শ্রীলঙ্কা। মালয় সাগরের নাম তোমরা সবাই শুনেছ। সেই শ্রীলঙ্কার সেই সমুদ্র, আমরা জানি শ্রীলঙ্কা সমুদ্র তীরবর্তী একটা দেশ। সেই শ্রীলঙ্কার সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, রাতের অন্ধকারে মালয় সাগরে অনেক হেঁটেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। বলছিলাম একটা চিরন্তন সত্য, তিনি তখনও ছিলেন, এখনো আছেন। বিম্বিসার মগধের রাজা, আর অশোক মৌর্য সম্রাট। তো তারা তো বহু আগের ঐতিহাসিক চরিত্র। এনারা দেখো ধূসর জগতে যারা আবছা হয়ে গেছে, এখন যাদের কোনো অস্তিত্ব নেই, তারা আবছা হয়ে গেছে, সেখানে ছিলাম আমি। কবি কিন্তু বলছেন আমি সেখানে ছিলাম, আমি এখনো আছি। এটা তো সম্ভব নয়, এটা একটা কল্পনা। এটা কবি বলছেন তখনও আমি ছিলাম আর এখনো
আমি রয়েছি, মানে একটা চিরসত্য যেটা তখনও ছিল এখনো আছে। আরো দূর অন্ধকারে বিদর্ভনগরে, আরো দূরে চলে গেলেন বিদর্ভনগর মহাভারতের যুগে, যেখানকার রাজকন্যা ছিলেন রুক্মিণী, যাকে শ্রীকৃষ্ণ বিবাহ করেন। তা আরো দূরে অন্ধকারে বিদর্ভনগরে, মানে কবি আরো পিছনে চলে গেলেন, আরো ইতিহাসের যুগে চলে গেলেন। বিদর্ভনগরে আমি ক্লান্ত এক প্রাণ। এবার কবি বলছেন আমি ক্লান্ত, কারণ অত হেঁটেছেন, অত ঘুরেছেন। আমি ক্লান্ত এক প্রাণ। চারিদিকে জীবন সমুদ্র সফেন, সফেন বলতে ফেনা। দেখবে সমুদ্রের বুকে ফেনাগুলো আসে, আবার কিছুক্ষণ পর মিলিয়ে যায়। অর্থাৎ জীবনের সুখ দুঃখ চাওয়া পাওয়া এগুলো তো জীবনে মানে প্রবহমান, চলতেই থাকে। চারিদিকে জীবন সমুদ্রের ফেনা, দুঃখ কষ্ট বিরহ সব রয়েছে তার ভেতরে। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দেখো চিরসত্যটা কেন বলছিলাম। আমরা এটা শুনে এসেছি যে একজন সফল পুরুষের পেছনে একজন মহিলা থাকে, এটা আমরা কম বেশি সবাই শুনেছি। এবং একটা মহিলা এটা বলে যে সে একটা পুরুষকে সম্পূর্ণ করে, তার কর্মজগৎ হোক, তার গৃহ ধর্ম হোক, তার সামাজিক এবং যত কিছু হোক, তাকে সম্পূর্ণতা দেয় একজন মহিলা। সেটা ইতিহাসের যুগেও দিয়েছে, সেই বিম্বিসার অশোকের যুগেও, শ্রীকৃষ্ণের যুগেও, আর আজও। এত ক্লান্ত দিনের শেষে আমরা যেমন ঘরে ফিরে মাকে খুঁজি একটা ক্লান্ত দিনের শেষে, তো সেরকমই এখানে যেন কবি তার প্রেয়সী, তার প্রেমিকাকে বলছেন। কিংবা হয়তো হতেই পারে যে কবি এখানে কবিতাটাতে অন্তমিল রাখার জন্য বনলতা সেন নামকরণটা করেছেন। দেখো সফেন আর বনলতা সেন দুটোর মধ্যে মিল আছে, সেই জন্য হয়তো। কারণ কি, আমরা কবির বিভিন্ন কবিতাতে সুচেতনা, সুরঞ্জনা এরকম বহু নাম পেয়েছি। হ্যাঁ, আবার অনেকে বলেন কবি প্রথম দিকে একটা উপন্যাস লিখেছিলেন, সেখানে বনলতা সেন নামটা পাওয়া যায়। তো হতেই পারে একটা নামের প্রতি ভালো লাগা থাকতে পারে, সেখান থেকে হয়তো নামকরণ বনলতা সেন হয়েছেন। হয়তো বনলতা সেনকে কবি কখনো দেখেনি বা দেখেছেন, এই নিয়ে বহু বিতর্ক আছে। কিন্তু আমরা সেই বিতর্কে যাব না, কারণ বিতর্কের কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তা যাই হোক, আমারই দুদণ্ড শান্তি দিয়েছে। নাটোর হচ্ছে বাংলাদেশের একটি জায়গা, নাটোরের বনলতা সেন। হ্যাঁ, মানে ক্লান্ত দিনের শেষে যেন একটা শান্তির আশ্রয় নাটোরের বনলতা সেন। এবার যে কবি যে স্ট্যান্জাটা রয়েছে, এখানে বনলতা সেনের রূপের কথা বলছেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশা হচ্ছে মগধের একটা রাজ্য ছিল, বিদিশা। তো এটা তো বহু যুগ আগে, এখন তো নেই। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। চুল তো কালো, অন্ধকারই হয় না, তো সেইটা বোঝাতে বলছে অন্ধকার বিদিশার নিশা। নিশা হচ্ছে রাত্রি, নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। মুখ তার শ্রাবস্ত্রীর কারুকার্য, শ্রাবস্তির কারুকার্য, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্ত্রী হচ্ছে কোশল রাজ্যের রাজধানী ছিল। আর এই যে রাজ্যটা ছিল, এটা জৈন ধর্মাবলম্বীদের, মানে জৈন ধর্মাবলম্বীদের আধিক্য এখানে বেশি। এবং জৈনদের যে জৈন মন্দিরগুলো, এগুলোতে অসাধারণ কারুকার্য, সুন্দর স্থাপত্য কীর্তি তারা রেখে গিয়েছে। তো সেই রকম সুন্দর তার মুখমণ্ডল দেখবে আমাদের কাছে যারা প্রিয় হয়, যাদেরকে আমরা পছন্দ করি, বা যাদের সাথে হয়তো আমাদের একটু বেশি ভালো লাগা জড়িয়ে থাকে, সে যেমনই দেখতে হোক না কেন, সে আমাদের কাছে একটা চির সুন্দর ব্যাপার যেন তার মধ্যে আমরা লক্ষ্য করি। সে যেমনই হোক, কিন্তু তার ভেতরে একটা আলাদাই সৌন্দর্য আমরা দেখতে পাই। তো সেরকমই আমরা যদি বনলতা সেনকে কবির প্রেয়সী বা কবির প্রিয়তমা হিসাবে দেখি, তাহলে বোঝাই যাচ্ছে যে কবির তার প্রতি একটা আলাদা রকমেরই ভালো লাগা ছিল, এবং সেখান থেকেই তার রূপের এই বিশ্লেষণ কবি রেখেছেন। আবার দেখো, এখানে কিন্তু সেই প্রাগৈতিহাসিক যুগের কথাও কবি তুলে আনছেন। তার মানে কি, সেই যুগেও মেয়েরা যেরকম, এই যুগেও মেয়েরা সেরকম, একটা লিঙ্ক কবি কিন্তু করেছেন প্রাগৈতিহাসিক যুগের সাথে এই যুগ পর্যন্ত। একটা যোগসূত্র রয়েছে এই মেয়েদের হাত ধরে। সেই সময়ও সে পুরুষের সঙ্গিনী, এখনো সে
একটা পুরুষ চায় যে একটা মহিলা মানে একজন মেয়েকে আশ্রয় করে অনেক সময় বেঁচে থাকতে। আবার আমরা এটা জেনেছি যে কবি যার সাথে মানে বৈবাহিক সম্পর্ক যার সাথে ছিল, তার সাথে বৈবাহিক জীবন তার খুব একটা ভালো ছিল না, তো সেই হিসাবে তার স্ত্রীকে আমরা ধরতে পারি না। আবার আমাদের কাছে যথেষ্ট প্রমাণও নেই, তো সেই জন্য এটা নিয়ে বিতর্ক চলছে। তবে এখানে কবিতাটাকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা এটাই পাই যে তার প্রেয়সীর রূপের কথা এখানে বলছেন, মানে আক্ষরিক অর্থ দেখতে গেলে। আবার দেখো তার পরের কথাটাই, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। যে নাবিক, অর্থাৎ নাবিক মানে যে জাহাজ চালায়, হ্যাঁ, সেই নাবিক যখন সমুদ্রের মধ্যে পথ হারিয়েছে, সে যখন হঠাৎ করে একটা সবুজ দ্বীপ দেখতে পায়, তখন তো তার মনে আশা জেগে ওঠে। হ্যাঁ, কিরকম একটা তুলনা দিয়েছে, তেমনি দেখেছি তেমনই দেখেছি তারে অন্ধকারে। সেই রকমই, ওই রকম যে নাবিক যে হঠাৎ করে ওরকম সবুজ দ্বীপ দেখতে পেয়েছে, সেরকমই কবি বনলতা সেনকে দেখছেন। বলেছে সে এতদিন কোথায় ছিলেন। আমরা যখন হঠাৎ করে কোনো মানুষের সাথে রাস্তায় পথ চলতে দেখা হয়, আমরা কি বলি যে কি রে কেমন আছিস বা কি কেমন আছো, এইটুকু। কিন্তু আমরা খুব কাছের মানুষ বা বন্ধু বা বান্ধবী এদেরকে জিজ্ঞাসা করতে পারি যে এতদিন কোথায় ছিলে। তা কবির কাছেও, আর আমাদের কোনো ভালোবাসার মানুষ যদি আমাদের এরকম প্রশ্ন করে যে এতদিন কোথায় ছিলে হঠাৎ করে যার সাথে দেখা হয়েছে, তাহলে তো মনের অনুভূতিটা আলাদাই হয়। সেই ঠিক সেরকম মনের অনুভূতি যেরকম কিনা ওই অনেক দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, যে নাবিক পথ হারিয়েছে, দিশা মানে দিক হারিয়েছে, সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, মানে যখন সে একটা সবুজ দ্বীপ দেখতে পায়, তখন তার মনে যেরকম উল্লাস বা আনন্দ যেরকম অনুভূত হয়, সেই সেম অনুভূতি এই সে বলেছে সে এতদিন কোথায় ছিলেন এই কথাটার পর কবির মনে এসেছে। তারপর কি বলছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড় মানে পাখির বাসা, সারাদিন তো পাখি উড়ে বেড়াচ্ছে, সন্ধেবেলা সে বাসায় এসে আশ্রয় নিচ্ছে, একটা আশ্রয়। আমরা একটা আশ্রয় খুঁজে বেড়াই, আমরা একটা জায়গা খুঁজে বেড়াই যে যেখানে দুদণ্ড আমি শান্তি পাবো, সেই আশ্রয়ের খোঁজ আমরা সারা জীবন ধরে করি। তা এখানে পাখির নীড় কথাটা কিন্তু এমনি এমনি রাখেননি কবি, একটা ভরসার জায়গা, একটা আশ্রয়ের জায়গা হিসাবে রেখেছেন। তারপরে কি বলছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। শিশির কখন পড়ে? ভোর রাত্রে বা সন্ধ্যের পর থেকে শিশির পড়ে শীতকালে। একটা শেষ, একটা অন্তিম সময়ের কথা বলছে। হ্যাঁ, সমস্ত দিনের শেষে মানে একদম শেষ, শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। সন্ধ্যাও তো দিনের শেষ। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, অর্থাৎ কিনা যখন সন্ধ্যা নামে তখন চিলের ডানা থেকেও রৌদ্রের গন্ধ মুছে যায়। রৌদ্রের গন্ধ, আমরা সাধারণভাবে রৌদ্রের কি কোনো গন্ধ পাই না, কিন্তু কবিরা সব পান। যেটা একটা মানুষ পায় না, কবিরা সেটা অনুভব করতে পারেন, আর সেখান থেকেই তারা সাধারণ মানুষের থেকে আলাদা। পৃথিবীর সব রং নিভে গেল, পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। অর্থাৎ কিনা পৃথিবীর সব রং কখন নিভে যায়? সন্ধ্যাকালে, সায়ংকালে সব রং নিভে যায়। পাণ্ডুলিপি করে আয়োজন, পাণ্ডুলিপি কথার অর্থ খসড়া। কোনো কবি বা সাহিত্যিক যখন কোনো গল্প, কবিতা বা উপন্যাস রচনা করেন, তার নানান রকম খসড়া মানে রাফ ওয়ার্ক তারা আগে করেন, তা সেই খসড়া প্রস্তুত করে। আমরা যেমন সারা দিনের শেষে যখন শুতে যাই, তখন আমাদের মনে সারাদিনের টুকরো টুকরো ঘটনাগুলো যেন ছোট ছোট খসড়া বা পাণ্ডুলিপি তৈরি হয় আমাদের মধ্যে, তখন ওই যে গল্পের মতো আমাদের মনের মধ্যে ঘুরে ফিরে আসে, সেটা যেন জোনাকির রঙে ঝিলমিল। সারা রাত মানে দিনের আলো শেষ হয়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যাবেলা যেন জোনাকির আলো সেখানে একটু একটু আশার আলোর মতো যেন ঝিলমিল হয়ে উঠেছে। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়। সব নদীর পর কবি একটু মানে পজ করে গেছেন। সব পাখি ঘরে আসে, কখন? সন্ধেবেলা সব পাখি ঘরে ফিরে আসে। সব নদী,
সব নদী কিন্তু শেষে গিয়ে সাগরে মেশে, ফুরায় এ জীবনের সব লেনদেন, জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। মানে একটা একটা শেষের ইঙ্গিত। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অর্থাৎ কি না, যখন সব লেনদেন ফুরিয়ে যাচ্ছে তার মানে তো জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ মানে ওই যে সেই শেষ হইয়াও হইল না শেষ, রবীন্দ্রনাথের কথায়। মানে সব কিছুর শেষেও মানুষ একটা শান্তির আশ্রয় খুঁজে পেতে চায়, আর সেটাই যেন কবির কাছে সেই শান্তির আশ্রয়কে না, কবির কাছে সেই শান্তির আশ্রয় হচ্ছে বনলতা সেন। হতেই পারে সে কবির প্রেয়সী, প্রিয়তমা, কিংবা হয়তো না দেখা কোনো কল্পনার, যাকে কল্পনা করেই কবি মনে সুখানুভূতি খুঁজে পাচ্ছেন। হয়তো হতে পারে তার কোনো ভগিনী বা কেউ যাকে যে কল্পনার মধ্যে হয়তো বেঁচে আছে, হয়তো বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। এই নিয়ে তো তর্ক বিতর্কের শেষ নেই। হয়তো বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই, কিন্তু তাকে কল্পনা করে একটা সুখ অনুভূতি কবির ভেতরে হয়, এবং তাকে মনে করে এই জীবনের সব লেনদেন শেষ হয়ে যাওয়ার পরেও কবির ভেতরটা যেন শান্তিতে জড়িয়ে যায়। এই হলো সেই বনলতা সেন। আশা করি তোমরা কবিতাটা আমি যেভাবে অন্তত বুঝেছি সেটা তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও, আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।